ইন্ডিয়ায় যখন স্টার্টআপের কথা হয় তখন ব্যাঙ্গালোর, মুম্বাই, পুনে, হায়দ্রাবাদ এইসব শহরেরই নাম আসে। বাট আজকে আমি এমন একজনের সঙ্গে একটা কনভারসেশন করতে চলেছি, একটা পডকাস্ট করতে চলেছি, যে আমার মতনই বিলিভ করে যে এই জায়গাটায় কলকাতারও নাম হওয়া দরকার। ইয়েস, এক্স্যাক্টলি ঠিক শুনছেন, আমি দাঁড়িয়ে রয়েছি মেঘদূত রয় চৌধুরী বাড়ির বাইরে, যিনি হচ্ছেন এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড চিফ ইনোভেশন অফিসার অফ টেকনো ইন্ডিয়া গ্রুপ অ্যান্ড দ্য মেন ভিশনারি বিহাইন্ড ওয়েস্ট বেঙ্গলস ফার্স্ট অটল ইনকিউবেশন সেন্টার। আজকে তার সঙ্গে একটা ডিটেল পডকাস্ট করে নেবো, একটা ইন্টারভিউ করে নেবো অ্যান্ড জেনে নেবো তার ভিশন বিহাইন্ড দিস অটল ইনকিউবেশন সেন্টার অ্যান্ড কিভাবে অটল ইনকিউবেশন সেন্টার হেল্প করতে চলেছে টু চেঞ্জ দ্য স্টার্টআপ, অর বলতে পারি টু বিল্ড দ্য স্টার্টআপ ইকোসিস্টেম অফ ওয়েস্ট বেঙ্গল। চলুন দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটস খবর সবচেয়ে প্রথমেই। আসুন যাওয়া যাক। হ্যালো দাদা, কেমন আছো? ভালো আছিস? একদম চলে আয়। সো আমার সবসময় মনে হতো যে দ্য বেস্ট কনভারসেশনস অলওয়েজ হ্যাপেন্স আউটসাইড দ্য বোর্ড রুম, এন্ড আজকে আমরা তোমার বাড়িতে চলে এসেছি। আমি প্রচন্ড এক্সাইটেড এই পডকাস্টটার জন্য। চলুন দাদা শুরু করি। আমার লাইব্রেরিতে ওয়েলকাম, বসে পড়, শুরু করি। থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদেরকে নিজের বাড়িতে ইনভাইট করার জন্য। ইউ হ্যাভ গট আ লাভলি হোম। বাড়িতে ইনভাইট করে এই কারণে আমার একটা ছোট্ট বাচ্চা আছে, তো আমার 3 মাসের বাচ্চা বেরিয়ে যাওয়াটা খুব কঠিন। তো সেটা খানিকটা হতে পারে যে না আবার শহরের ওইদিকে যাবো, তাহলে আয় বাড়িতেই আয়, বসে একটা সুন্দর করে কফি খেতে খেতে আড্ডা মারি। আর বাইরে যা ওয়েদার, বৃষ্টি পড়ছে, বেরোনোটাও খুব কঠিন এর মধ্যে। দুটো কারণেই আজকে বেরোনো হলো না। আচ্ছা, প্রথম কোশ্চেন আমি তোমাকে জিজ্ঞেস করবো। দেখো, অটল ইনকিউবেশন সেন্টারের বিষয়ে তো জানি, লোকেরা, আমি পোস্ট করেছিলাম, লোকেরা আজকে এই পডকাস্টটাও দেখছি এটার জন্য যে সেটার বিষয়ে আরো ডিটেলসে জানবে, মেঘদূতদা কি বলবে। সো সেইটা জানার আগে, টেকনো ইন্ডিয়ার জানার আগে আমি জানতে চাই যে হু ইজ দ্য পার্সন বিহাইন্ড দিস ভিশন, মানে মেঘদূত রয় চৌধুরী ব্যাপারে আমি জানতে চাই। কেমন ছিল তোমার গ্রোন আপ থেকে টাইমটা, কেমন গেছে পিরিয়ডটা? তো আমার বড় হয়ে ওঠা তো কলকাতাতে। আমার স্কুলে যাওয়া, আমার প্রথম আমার পৃথিবীটা কতটা সেইটা বোঝার ক্ষমতাটা শুরুও কিন্তু কলকাতায় বসেই ডিবেট করা, কুইজ করা। স্কুলে থাকতে আমি সকল রকমের এইসব যে অ্যাক্টিভিটিস ছিল সেটার মধ্যে আমি ইনভলভ থাকতাম। এবং আজকে আমি যে মানুষটা তৈরি হয়েছি সেইটার পিছনে কিন্তু 90% হাত আমি বলবো কলকাতায় শহরটা আছে। আচ্ছা, তাই জন্য আমি প্রায় 21 or 22 আমার যখন বয়স, সেই সময় 21-22 বছর বয়স থেকেই আমি বিদেশে চলে যাই এবং একটাই জিনিস চিন্তা করে যে আমি যাচ্ছি বিদেশে ঠিক এক্সপিরিয়েন্স নিতে, পড়াশোনা করতে, কিন্তু আমার মন সবসময় কিন্তু কলকাতাতেই পড়েছে। যাই হোক না হোক, এটা আমার মাথায় ছিল যে আমি কিন্তু একদিন কলকাতাতেই আসবো এবং কলকাতাতে এসেই আমাদের বাংলার যে ছাত্রছাত্রীরা, যাদেরকে আমাদের টেকনো ইন্ডিয়া নামক সংস্থান প্রায় বিগত 40 বছর ধরে সাপোর্ট করে আসছে, তাদের পাশে তো দাঁড়াবোই, কিন্তু সেটা ছাড়াও নতুন ভাবে কি করে উদ্যোগ করা যায়, নতুন ভাবে কি করে ব্যবসা করা যায়, যেইটা আমি আমার পড়াশোনার সময় আমি ফ্রান্সে দেখেছি, আমি স্ট্যানফোর্ডে পড়তে ইউএসএ তে দেখেছি। সেই যে ইনোভেশন ইকোসিস্টেম যেটাকে বলে, সেইটা তৈরি করার একটা লক্ষ্য নিয়ে কিন্তু আমার কলকাতায় ফেরা। আরেকটা জিনিস যেটা আমার মধ্যে ছিল সবসময়, সেটা হচ্ছে একটা কমিউনিটি তৈরি করার একটা চিন্তাধারা। তো আমার মনে আছে আমি যখন স্কুলে পড়তাম, আমরা সেই সময় সবাই হ্যারি পটার পড়তাম। ধর আমার ইচ্ছে ছিল না যে এরকম না যে হ্যারি পটার পড়বো, তার সাথে সাথে হ্যারি পটার আরো যারা ভালোবাসে তাদের নিয়ে একটা কমিউনিটি তৈরি করবো। আচ্ছা, আমি কিন্তু স্কুলে থাকতে এইটাও করতাম, তাদের জন্য ব্যাচ তৈরি করে, তাদের সপ্তাহে একটা করে মিট আপ করে। এই জিনিসটাই কিন্তু বড় হয়ে যদি আমরা আজকে দেখি যে বেঙ্গল মেক ক্যালকাটা রেলেভেন্ট এর কমিউনিটি, বেঙ্গল বিজনেস কাউন্সিলের কমিউনিটি, এইগুলোই কিন্তু একটা আমার জীবনের একটা বড় অংশ হয়ে গেছে। এই জিনিসটা করতে করতেই কিন্তু আজকে ধরতে পারিস যে মেঘদূত দ্য ইনোভেটর আর মেঘদূত দ্য প্রবলেম সলভার, যেরকম ভাবে বলিস, that plays a big role from the kind of person I was when I was a young child in school. ডিবেট করা, এটা আমার একটা খুব পছন্দের জিনিস ছিল। অথবা একটা মাইক নিয়ে স্টেজে উঠে যাওয়া, সেটা আমাদের স্কুলের অ্যানুয়াল ফাংশন হোক বা ওয়ার্ড সেরেমনি যাই হোক না কেন। তো এই সব এক্সপিরিয়েন্স গুলো কিন্তু ইট মেক্স আ সাম টোটাল অফ আ হিউম্যান বিং। এবং কলকাতায় বড় হয়ে ওঠার একটা বড় মাধুর্য যে আশেপাশে অনেক রকমের লোকজন। আচ্ছা, মানে পৃথিবীর বিভিন্ন স্তরের লোকজন,
অনেক ধরনের লোকজন, বাঙালি থেকে মারাঠি থেকে মারোয়ারি, পাঞ্জাবি, শিখ, সকল রকমের লোকজনের পাশে কিন্তু বড় হওয়া। এই অ্যাপ্রিসিয়েশন ফর ভ্যারাইটি, অ্যাপ্রিসিয়েশন ফর মাল্টি ফ্যাসেটেড লাইভস, এই জিনিসটা কিন্তু ছোটবেলা থেকে আবার একটা হয়ে গেল। তো আমি যখন বাইরেও গেলাম প্রথমবার, আমি প্রায় 10 বছর বিদেশে কাটিয়েছি, তো আমি যখন কাজ করতে গেলাম বা পড়াশোনা করতে যেটাই করতে গেলাম, সবসময় আমি কিন্তু লক্ষ্য করতাম যে আমার এই ছোটবেলায় খুঁজে পাওয়া কিছু স্কিল সেট বারবার কাজে লেগেছে, কলকাতায় বড় হওয়ার কিছু স্কিল সেট বারবার কাজে লেগেছে, এবং তাই জন্যই ফিরে এসে মেক ক্যালকাটা রেলেভেন্ট এগেইন শুরু করা। এই অফবিট যে বিল্ডিংটা এখন আটল ইনকিউবেশন সেন্টারে পরিণত হয়েছে, এটা কিন্তু যখন বিল্ডিংটা আমরা প্রথমবার দেখেছিলাম, দেখে এই চিন্তাটাই হয়েছে এটা কিন্তু একদিন একটা ইনোভেশন হাব তৈরি হবে। তো এইটার আজকে লোকে ফাইনাল প্রোডাক্টটা হয়তো দেখতে পাবে যে না, এখানে একটা বেঙ্গলের প্রথম আটল ইনকিউবেশন সেন্টার নীতি আয়োগের হাত ধরে আমরা নিয়ে আসতে পারলাম। কিন্তু এটা যে একদিন একটা ইনোভেশন হাব হবে, এটা কিন্তু 2018 সাল থেকেই ভেবে আসছি। 2018 থেকে তখন থেকে কিন্তু এইখানে আমার প্রচুর রকমের এক্সপেরিমেন্টেশন চলছে। আমি কত ব্র্যান্ড এখানে তৈরি করেছি, এবং সবকটা ব্র্যান্ড যে খুব সাকসেসফুল এরকম নয়। কিছু ব্র্যান্ড একদম ফেল, কিছু ব্র্যান্ড মোটামুটি ভালো করেছে, আর কিছু ব্র্যান্ড খুব ভালো স্কেল করেছে। যেই ব্র্যান্ডগুলোকে আমরা সাপোর্ট করেছি, যেগুলো স্কেল করেছে, সেগুলোকে সাপোর্ট করে গ্রো করেছি বাইরে, কিন্তু এক্সপেরিমেন্টেশনটা হয়েছে কিন্তু এখানে। আচ্ছা, এই সুযোগটা পেয়েছিলাম, এবং প্রচুর ইয়াং ছেলেপিলেদেরকে এই সুযোগটা করেও দিতে পেরেছি, যারা হয়তো বাংলার বাইরে চলে যেত, যারা এখানে তাদের হয়তো সেরকম অপরচুনিটি পেত না বা সেরকম একটা ইকোসিস্টেম পেত না, তাদের জন্য কিন্তু অনেকটা অপরচুনিটি তৈরি করা গেছে আমার মনে হয়, এবং উই আর জাস্ট গেটিং স্টার্টেড। এখন কি তোমার কি মনে হয়, এখন কি সেই স্টার্টআপের ইকোসিস্টেমটা তৈরি হচ্ছে কলকাতায় কিংবা বেঙ্গলে? যদি না থাকে তাহলে তৈরি করে নিতে হবে। আমি এই জিনিসটা কিন্তু সবসময় বলে এসেছি আমার সব ব্যাপারে। আমি বাংলায় থাকবো আর তারপরে নিন্দা করব যে না আমার এখানে নেই, এটা নেই, ওটা নেই। আমি বাইরে থেকে যদি সেটা করি সেটা মানা যায়, ঠিক আছে, আমি ছেড়ে চলে গেছি, এখন আমার আর ভেবে লাভ নেই। কিন্তু আই এম অ্যান অপটিমিস্ট এট হার্ট, আমি সবসময় শুধু ভালোটাই দেখি, একদম, সেটা যাই ব্যাপারেই হোক। তো মেক ক্যালকাটা রেলেভেন্ট মুভমেন্টটাও তো তাই জন্য, আমি সবসময় কিন্তু আমার হয়তো অনেকে আশেপাশে দেখছি তারা দিশেহারা, তারা হয়তো they can't see the light at the end of the tunnel, but I am the kind of person who only sees the light at the end of the tunnel. এবং আমার এই অপটিমিজমটা কিন্তু আমার একমাত্র সুপার পাওয়ার হচ্ছে আমার অপটিমিজম। আর কিছু আমি জানি না, আর কিছু ভালো খুব একটা আমি জীবনে করতে পারি কিনা, কিন্তু আমার সাথে যদি আরো 10টা লোক ঘরে থাকে, তারা কিন্তু ওই লাইট এট দি এন্ড অফ দ্য টানেলটা দেখতে পারে। একদম। আমার টার্গেট হচ্ছে এখন যেই বাংলায় বসে মানুষ বলে যাচ্ছে যে এখানে ব্যবসা হয় না, বাঙালি ব্যবসা বিমুখ, বাঙালির দ্বারা ব্যবসা হবে না, আর কলকাতায় ব্যবসার কোনো ইকোসিস্টেম নেই, স্টার্টআপ ইকোসিস্টেম নেই, এইটাকে একবারের মতো এই পারসেপশনটাকে চেঞ্জ করে। আর সেটা করার জন্য আমার মতে এই আটল ইনকিউবেশন সেন্টার উইল প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল, বিকজ সেইখানটায় ইটস এ লার্জার ম্যান্ডেট। এরকম না যে আমার ইচ্ছে হলো আজকে হঠাৎ করে আমি আটল ইনকিউবেশন সেন্টার তৈরি করে দিতে পারবো, এরকম। এটার জন্য প্রচুর খাটনি করতে হয়, 400 পাতার উপর ডকুমেন্টেশন করতে হয়। এই কাজটা করার জন্য কিন্তু কাজটা শুরু হয়েছিল 4 বছর আগে। এখন গিয়ে সেটা আমরা ফলটা দেখতে পাবো, এবং এরকম না যে ইনকিউবেশন সেন্টারটা তৈরি হয়ে গেল, সেটা তো একটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, সেটার মধ্যে লোকজন নিয়ে আসা, মেন্টরস, অ্যাডভাইজার্স, এবং 5 বছরের জার্নি মিনিমাম যেখানে আমাদের ম্যান্ডেটটা দেওয়া হয়েছে। তো দেখা যাক, তোরা যদি সঙ্গে থাকিস আর বাংলার মানুষজন যদি সত্যি কিছু করতে চায়, তাহলে তাদের জন্য জায়গাটা আমরা তৈরি করে দিতে পারবো। তাদের জন্য তাদেরকে ব্যাঙ্গালোরে চলে যেতে হবে না, পুনেতে, হায়দ্রাবাদে চলে যেতে হবে না স্টার্টআপ তৈরি করতে, সেটা কিন্তু আমরা বাংলায় বসে করতে। আমার দর্শকদেরকে বলি যে দিস ইজ দ্য ফার্স্ট আটল ইনকিউবেশন সেন্টার অফ ওয়েস্ট বেঙ্গল। মানে যেটা মেঘদূত দ্বারা করেছে, যেটা দাদা বলছেন যে 2018 থেকে সে খাটাখাটনি করছে এর পেছনে, এটা তো নীতি আয়োগ তরফ থেকে পাওয়া যায়। এটার বিষয় যদি একটু ডিটেলসে আমাদের দর্শকদেরকে যদি একটু বোঝাও যে কি কি হবে, 500 স্টার্টআপস তোমরা কিভাবে এখানে ইনকিউবেট করবে, এবং প্রসেসটা কি ফ্রম আইডিয়েশন থেকে ফান্ডিং, কিভাবে প্রসেসটা দাদা? 3টে ক্যাটাগরিতে আমরা স্টার্টআপদেরকে সাপোর্ট করতে পারবো। প্রথম হচ্ছে আর্লি স্টেজ, যারা আইডিয়া স্টেজ যেটাকে বলি, যে একটা আমি চিন্তা করলাম আমার একটা এই প্রবলেম সলভ করতে পারবো, আমি আসলাম। তারা কি ইনকিউবেশনের জন্য যোগ্য? না, তারা কিন্তু একটা কমিউনিটির পার্ট হওয়ার জন্য যোগ্য, যে না আমি এবার শিখবো একটা কোম্পানি কি করে তৈরি করতে হয়, একটা কোম্পানির লিগাল, কমপ্লায়েন্স, HR, ম্যানেজমেন্ট, অনেক ধাপ আছে। তারপরে গিয়ে তার আইডিয়া ভ্যালিডেশন, তারপরে তার গো টু মার্কেট, তারপরে রেভিনিউ, তারপরে যদি রেভিনিউ হয় তারপরে হয়তো ফান্ডিং।
হ্যাঁ। এই একটা লম্বা ফেজ কিন্তু। তো এই আর্লি স্টেজ কোম্পানিগুলো আমরা এখন প্রথম কোহর্টের অ্যাপ্লিকেশন প্রায় শেষের দিকে, হ্যাঁ। অলরেডি 400-র কাছাকাছি কোম্পানি কিন্তু আমাদের রেজিস্টার করেছে। বাবা, আচ্ছা। 3টে ক্যাটাগরিতে। প্রথম ক্যাটাগরি হলো আর্লি স্টেজ, তো অ্যাবাউট 40%, 40% কোম্পানি হবে আর্লি স্টেজে, 40% কোম্পানি আসবে আমাদের ফর প্রোটোটাইপিং স্টেজ। যারা একটা হার্ডওয়্যার কোম্পানি তৈরি করতে চায় বা একটা অ্যাপ তৈরি করতে চায়, তাদের যে প্রোটোটাইপ করার জন্য, সেটা হার্ডওয়্যার প্রোটোটাইপ হতে পারে, যেটার জন্য একটা 3D প্রিন্টার লাগবে, যেটার জন্য ফিজিক্যাল একটা ইনফ্রাস্ট্রাকচার লাগবে, যেটা প্রোটোটাইপ তৈরি করার পরে ম্যানুফ্যাকচারিং এ যেতে পারে, অথবা অ্যাপটার একটা এমভিপি তৈরি করার পরে সেটাকে গো টু মার্কেট করতে পারবে। তো ওই পজিশনে আসার জন্য যে ল্যাবগুলো লাগবে, সেটা কিন্তু আটল ইনকিউবেশন সেন্টারের মধ্যে তৈরি হচ্ছে। যদি আটল ইনকিউবেশন সেন্টারের মধ্যে এই ল্যাবগুলো না থাকে, তাহলে সেই দায়িত্বটা আমার বাইরের থেকে গিয়ে এমন লোকের সাথে কানেক্ট করে দেওয়ার, হাইপার স্পেশালাইজড কারোর ল্যাব লাগবে, সেগুলো তৈরি করে দেওয়া হবে। আচ্ছা। তো তাহলে হয়ে গেল 40% এই প্রোটোটাইপ স্টেজ। তৃতীয় যেটা হচ্ছে ম্যাচিওর স্টার্টআপদের জন্য, সেটা হচ্ছে স্কেল আপ স্টেজ। এদের সবাই ইনকিউবেশন কিন্তু গ্যারান্টি। তো এই সেকেন্ড দুটো ফেজে আমরা ইনকিউবেশন করবো। প্রথম স্টেজটাকে আমরা বলি প্রি ইনকিউবেশন, যারা আর্লি স্টেজ কোম্পানিগুলো আছে। তো সব মিলিয়ে প্রত্যেক 6 মাসে 50টা কোম্পানিকে নিয়ে আমরা কাজ করবো। আচ্ছা। তার মানে প্রত্যেক বছরে 100টা, 5 বছরে 500টা। হ্যাঁ, এটা হচ্ছে টার্গেট। কিন্তু এরকম নয় যে এই শুধু 500টাকেই আমরা হাতে ধরে রাখবো। এই বাকি আর্লি স্টেজ প্রচুর কোম্পানিরা জয়েন করেছে, ইয়াং ছেলে পেলে, মানে তারা স্কুল থেকে পাশ করেছে বা করেও নি, অনেক 15 বছরের একটা ছেলে দেখছি আমরা ওই আটল ইনকিউবেশন সেন্টারের সফট লঞ্চে দেখা হলো। 15 বছরের ছেলে, সে তো আমাকে ব্রো করে লিখে সুন্দর করে লিঙ্কডইনে দিয়ে দিয়েছে। আমি তো খুব ইমপ্রেস হলাম যে বাহ, এই 15 বছরের ছেলেটাও বলেছে আমি ট্রিলিয়ন ডলার বিজনেস করলাম। আমি যখন তোর বয়সে ছিলাম, তো ট্রিলিয়নে কটা জিরো হয় সেটাই জানতাম না। প্রচন্ড কনফিডেন্স, অসম্ভব কনফিডেন্স। তো এরকম টাইপের ছেলে মেয়েদেরকে নার্চার করাটাও কিন্তু আমাদের কাজ। তাদেরকে ওয়ার্কশপ করানো, তাদেরকে রেগুলারলি একটা ইকোসিস্টেমে লোকজনের সাথে কথা বলানো। তুই যদি একটা চিন্তা করে দেখিস, যে আজকে একটা ব্যবসায়িক পরিবার থেকে আসে আর যে একদম ফ্রেশ নতুন, তার মধ্যে মেন পার্থক্যটা কি? এখন ইন্টারনেট হয়ে গেছে, তাই জন্য অনেকের কাছেই ইনফরমেশনটা সিমিলার, তাই তো? কারণ আমি জানি যে আমি একটা ইউটিউব থেকে শিখতে পারবো ইত্যাদি। কিন্তু 20 বছর 25 বছর আগেও কিন্তু একটা স্টার্ক ডিফারেন্স ছিল। যে ব্যবসায়িক পরিবার থেকে, সে তো সারাদিন তার আশেপাশে ব্যবসা নিয়ে কথাবার্তা শুনছে, সে গ্রোথ নিয়ে শুনছে, সে এন্টারপ্রেনারশিপ নিয়ে শুনছে। তার মধ্যে কিন্তু একটা অন্য রকমের একটা চিন্তাধারা তৈরি হয়েছে, যেটা একদম নতুন। যে যার হয়তো ফ্যামিলিতে টিচার, বা সে দিন যায় দিন খায়, সে বা মজদুরির কাজ করে বা যা কিছু করে, যে এন্টারপ্রেনারশিপের সাথে রিলেটেড নয়, তাদের কিন্তু চিন্তাধারাটা একদম অন্যরকম। অ্যাজ অ্যান ইনকিউবেটর, our responsibility is also to convert some of those people, যাদের মধ্যে হয়তো ওরা নিজেরাও জানেন ওদের মধ্যে এন্টারপ্রেনারশিপ জিলটা আছে, ওদের কাছে নিয়ে এসে একটা স্কুলের মতো। আচ্ছা, এই স্কুলে কিন্তু আমরা রোগড়ে, মানে কয়লার রোগড়ে সেখান থেকে ডায়মন্ড গুলোকে বার করতে পারবো। এবং তাদের এমন অনেক সময় হবে, তারা মনে করছে আমি XYZ এর একটা স্টার্টআপ তৈরি করতে পারবো। মেন্টররা একসাথে মিলে হয়তো ডিসাইড করলো, না তোর এই স্টার্টআপটা এটা করা উচিত না, একটা কাজ কর, এই টিমটা এই কোম্পানিটা করছে, তুই বরং এদের জয়েন করে এই টিমটা তৈরি কর। পিভটিং, দিস ইজ আ ভেরি বিগ পার্ট অফ অ্যান ইনকিউবেশন সেন্টার। কারণ আমরা অনেক সময় দেখতে পাই এমন কিছু জিনিসপত্র এই ব্যবসার পৃথিবীতে থেকে বা এন্টারপ্রেনারশিপের পৃথিবীতে থেকে, যেটা একটা নতুন যে প্রথমবার এই খেলাটা খেলছে না, তার জন্য হয়তো দেখাটা এটা অতটা সোজা নয়। আমাদের কাজ কিন্তু তাকে হাত ধরে চোখে আঙুল দিয়ে শিখিয়ে দেওয়া যে না, তুই যেটা করছিস এটা করলে কিন্তু চান্স অফ সাকসেস ইজ লোয়ার, তুই বরং এইটা জয়েন কর বা এইটাকে এরকম ভাবে কর, পিভট সেটাকে আমরা বলি। এইগুলো কিন্তু হবে ইনকিউবেশন সেন্টারে। এইটা আমরা আর্লি স্টেজগুলোর সাথে করবো। এইটা কিন্তু যারা যে প্রোটোটাইপ স্টেজে ঢুকে গেছে বা যে স্কেল আপ অলরেডি বছরে 10-20 কোটি টাকা কামাচ্ছে, তাদেরকে এই জিনিসটা বলে করা লাগবে। তোর মনে আছে কিছুদিন আগে আমাদের ওই সফট লঞ্চে টিউটোপিয়া নামক একটা কোম্পানি এসেছিল, সুব্রতদা তো 21 কোটি টাকার ব্যবসা করে মাসে। হ্যাঁ, মাই গড। তাহলে ওর তো একটা 1,500 লোকের প্রায় কাজ করে ওর কোম্পানিতে, প্রচুর। তাহলে ওটা রেভিনিউ তুই ভাব, একটা কোম্পানি সেখানে তো হি ইজ কিপিং দ্যাট কোম্পানি আফ্লোট, মানে ওর বছরে প্রায় 150-200 কোটি টাকার কাছাকাছি একটা ব্যবসা। তারাও কিন্তু জয়েন করছে ইনকিউবেশন সেন্টারে। এবার মানুষের প্রশ্ন হতে পারে, কেন এরকম একটা সিনিয়র যেহেতু এই কাজটা করতেই পারে, সে কেন জয়েন করছে? এটা একটা ইন্টারেস্টিং দিক আছে। দ্যাট অ্যাক্সেস টু ক্যাপিটাল ইজ ইম্পর্টেন্ট অফকোর্স, কিন্তু অ্যাক্সেস টু মার্কেটস ইজ ইভেন মোর ইম্পর্টেন্ট। আচ্ছা, কালকে আমি যেরকম ধরনের অ্যাডভাইজারদেরকে নিয়ে আসছি
একটা প্ল্যাটফর্মের মধ্যে। সেই রকম অ্যাডভাইজারি প্যানেল যদি আমি সুব্রতদার কাছে তুলে ধরতে পারি, ও কালকেই 100 কোটি মাসের ব্যবসা, 21 কোটির ব্যবসাটাকে কিন্তু একটা 50 কোটির ব্যবসায় পরিণত করতে পারে। একদম। প্লাস ফান্ডিং, যখন একটা ইনিশিয়াল স্টেজে একটা ধরনের ফান্ডিং লাগে, একটা সিড ফান্ডিং, কেউ 5 লাখ 10 লাখ এঞ্জেল ফান্ডিং হলো, 20 লাখ টাকা একটা ফান্ডিং হলো, সেটা দিয়ে একটা প্রোটোটাইপ তৈরি হলো। ওর 10-20 লাখ টাকা দিয়ে তো সুব্রতদার কোনো লাভ নেই, কি করবে ওটা নিয়ে? ও তো মাসে 21 কোটি টাকার ব্যবসা করে, নিজেই ব্যবসা করে, তাহলে ওর ফান্ডিংটা কখন লাগবে? যে ও একবারে একটা বড় অফিস তৈরি করতে হবে 50 কোটি টাকার, মানে আরো এতগুলো লোক লাগবে, একটা বিশাল বড় অফিস করতে হবে বম্বেতে ধরে নে, অথবা ওর একটা নতুন লাইন অফ বিজনেসে ঢুকতে হবে, যার জন্য ওর ইমিডিয়েট 10 কোটি টাকার ফান্ডিং। এই ফান্ডিং অপরচুনিটি গুলো আসতে পারে শুধুমাত্র ভেঞ্চার ক্যাপিটালিস্টদের থেকে, অথবা প্রাইভেট ইকুইটি, আরো অ্যাডভান্স, যেখানে যার 100-200 কোটি টাকার প্রয়োজন আছে, সেখানে প্রাইভেট ইকুইটি থেকে আসে। এই নেটওয়ার্ক গুলোকেও কিন্তু নিয়ে আসার দায়িত্ব আমাদের ইনকিউবেশন সেন্টারে। তো অল কাইন্ডস অফ ফান্ডিং, নট জাস্ট সিড ফান্ডিং, গ্রান্ট, সিএসআর, এটা তো একদম আর্লি স্টেজদের জন্য থাকবে, কিন্তু তারপরে থাকবে হচ্ছে মানে বড়দের জন্য, যদি বলি যারা গেমে অলরেডি অ্যাডভান্সড ম্যাচিওর, তাদের জন্য অপরচুনিটিস আমরা তো তুলে ধরবো। আমাদের কাজটা কিন্তু ওদের ফান্ডিংটা করিয়ে দেওয়ার না, আমাদের কাজটা হচ্ছে ম্যাচ মেকিংটা করানো। একদিকে আমরা অলরেডি যেটা প্ল্যান করছি, যে ভারতবর্ষের সকল ভিসি ফান্ডের ম্যানেজারদের রেগুলারলি প্রত্যেক 3 মাসে একবার করে ইনকিউবেশন সেন্টারে এসে ডেমো ডে করানো হবে। ওয়ান্ডারফুল। দেখানো হবে যে দেখো ভাই, আমাদের বাংলাতেও কিন্তু এরকম কোম্পানি তৈরি হচ্ছে। তারপরে দ্য কল ইজ দেয়ার, তারপরে একটা ম্যাচ মেকিং তো আমাদের হয়ে গেল, তারপরে তাদের নিজেদের মধ্যে ব্যবস্থা এই জিনিসটা করে নেওয়ার। কিন্তু যদি একটা রেগুলার জায়গা না থাকে যেখানে এরকম ধরনের কথাবার্তা হতে পারে, তাহলে কি করে হবে? আজকে ব্যাঙ্গালোর কেন ব্যাঙ্গালোর হচ্ছে? একদম। এইখানে তুই যে কোনো একটা ক্যাফেতে যা, যে কোনো রেস্টুরেন্টে যা, আশেপাশে একটু কান পাতলেই শুনতে পাবি 10টা লোকে 10টা আইডিয়া নিয়ে পিচ করছে, সারাক্ষণ পিচিং চলছে। কিন্তু এখানে তো ওই হ্যাবিটটা নেই, এখানে তো ওই কথোপকথনের ওই সূত্রটাই ধরতে পারছে না কোথাও গিয়ে। আমার মনে হয় এখানে না লোকেরা এই জিনিসটাই অভাব ছিল, ফান্ডিংটা কি করে পাবো, কে ফান্ড করবে আমাদেরকে। আমরা ভাবছি তো নিশ্চয়ই ফান্ডিং পেতে গেলে হয়তো হায়দ্রাবাদ কিংবা ব্যাঙ্গালোরেই যেতে হবে, না হলে ফান্ডিং পাওয়া যাবে না। এমন অনেক স্টার্টআপ জানি দাদা আমি, যারা শিলিগুড়ি থেকে স্টার্টআপ, কিন্তু এখন ব্যাঙ্গালোরে গিয়ে স্টার্টআপ খুলে ভালো করছে। ওদেরকে আমি যখন বলি যে তোমরা শিলিগুড়িতে কেন খুললে না, তোমাদের একটা অফিস শিলিগুড়িতে নেই, তখন বলছে যে কে ফান্ডিং দেবে। এই জিনিসটা মানে আমি এখন তোমার কথা শুনে আমি জাস্ট মনে হচ্ছে কি স্বপ্ন সাকার হতে যাচ্ছে আমাদের, যে কলকাতাতেও বসে তোমরা ফান্ডিং, ছোটখাটো না বড় ফান্ডিং, প্রাইভেট ইকুইটি ফান্ডিংও পেতে পারো। একটা জিনিস মাথায় কিন্তু রাখতে হবে, কেন ফান্ডিং পাবে এই প্রশ্নটার উত্তর কিন্তু স্টার্টআপ এন্টারপ্রেনার ছাড়া বা ফাউন্ডার ছাড়া কিন্তু কেউ দিতে পারবে না। আচ্ছা, কেন? এটা কেন বললাম আমি, যে এক একটা কোহর্টে তো 50টা কোম্পানি আছে, 50টা অ্যাপ্লাই করছে 400টা, তার মধ্যে পাচ্ছে 50টা। আচ্ছা, তার মানে তুই সিলেকশন রেটটা দেখ। ও বাবা, হ্যাঁ, তো এটা 12-15% সিলেকশন রেট। এবার এই 50টার মধ্যে 50টা কিন্তু ফান্ডিং পাবে না, ওরা 6 মাসের হয়তো স্টার্টআপ প্রোগ্রামটাই শেষ করতে পারবে না। তুমি নিজে যদি খাটনি না করো, তুমি এটা তো স্কুলের মতো বা কলেজের মতো, তুমি যদি খাটনি না করো, তুমি যদি চেষ্টা না করো, তুমি যদি লেগে না থাকো, আমরা যে অপরচুনিটি গুলো দিচ্ছি সেগুলো যদি তুমি না নেওয়ার চেষ্টা করো, তাহলে আমি তো ঠুসে ফান্ডিংটা তোমায় দিয়ে দিতে পারবো না। আমাদের দায়িত্ব হচ্ছে একটা পুল তৈরি করা, আমরা এটাকে বলি ইনভেস্টমেন্ট কমিটি। আচ্ছা, একটা কমিটি থাকবে এই ইনকিউবেশন সেন্টারের মধ্যে, যেটার মেম্বার্স কারা, ধরে এনে বেঙ্গল বিজনেস কাউন্সিলের সিনিয়র মেম্বার যারা অলরেডি 100-200-500 কোটি টাকার কোম্পানি চালায়। আচ্ছা, তারা তো চাইবে যে তাদের নিজেদের ব্যবসাগুলো ডাইভেস্ট করবে, তাদের নিজেদের ব্যবসাগুলো কালকে কে ডিসরাপ্ট করে দিতে পারে, সেরকম লোকজনকে আমি আজকের থেকে সাপোর্ট করি, যাতে কালকে গিয়ে সে আমার ব্যবসাটা ডিসরাপ্ট না করে দিতে পারে, আমি বরং আমার কোম্পানিটাকে ওদেরকে কিনে নিয়ে বড় হতে পারি। আচ্ছা, বা ওদেরকে ইনভেস্ট করে সে আমারই পার্ট হয়ে গেল। আমরা এটা রেগুলারলি করি, মার্জার্স এন্ড অ্যাকুইজিশনস, রাইট? তুই শুনেছিস নিশ্চয়ই এটা। নাও এই কাজটা করার জন্য ইনভেস্টমেন্ট কমিটি কি করবে, ডিসাইড করবে যে ভাই এই 50টা কোম্পানির মধ্যে এই 15টা কোম্পানি কিন্তু খুব ভালো, এদেরকে দারুণ করে ঝালা হবে। এই 15টা কোম্পানিকে আমরা তৈরি করব কি করে, একদম শার্কের মতো পিচ করতে হবে, তাদের পিচ ডেক গুলো একদম মানে রোগরে প্র্যাকটিস করে একদম পারফেক্ট করে দিতে হবে, তাদের বিজনেস মডেলটা পারফেক্ট করে দিতে হবে। 6 মাসের পরে বা 1 বছরের পরে ওরা যখন শেষ করবে, তখন যেন ওদেরকে আর এই প্রশ্নটা জিজ্ঞেস করতে না হয়, যে প্রশ্নের উত্তর না দিতে হয় না কেন আমাকে ফান্ডিং করবে। আমি জানি উত্তরটা, আমি জানি কিভাবে আমার বিজনেস মডেলটাকে প্রুভ করতে পারবো। আজকে বেঙ্গলে এটা সম্ভব, আজকে যে কোনো জায়গায় এটা সম্ভব। যদি আজকে তুই যেটা বলি যে শিলিগুড়ি থেকে গিয়ে ব্যাঙ্গালোরে কাজ করছে, we also live in a hyper connected world যেখানে ইন্টারনেট has become a great way of reaching out to people.
আরে এমন লোকজনের সাথে কথা বলছি যে কোথায় কোথায় একটা কার সাথে আলাপ হয়েছিল, কুণাল শাহর সাথে নাকি আলাপ হয়েছিল, তাকে একটা ইয়েতে লিঙ্কডইনে মেসেজ পাঠিয়ে কোম্পানিতে বিশাল ফান্ডিং তুলে নিয়েছে। এবার লিঙ্কডইনে মেসেজ পাঠিয়ে কোল্ড কল কোল্ড মেসেজ করে ফলো আপ করে সেখান থেকে ফান্ডিং তুলে নিয়েছে কুণাল শাহর মতো ইনভেস্টরদের থেকে। দিস ইজ নট আনহার্ড অফ, বাট দিস ইজ 1 in 10,000 মেবি। একদম। বাকি 9,999 পিপল মেবি ডু নট গেট দ্যাট অপরচুনিটি। আমাদের যে কাজটা হচ্ছে আরো 100, 200, 300, 500 লোককে এই অপরচুনিটিটা করে দেওয়ার, এবং শুধু কুণাল শাহর মতো বিগ শট নয়, আরো এরকম 50 জন ইনভেস্টরকে রুমটার মধ্যে নিয়ে আসার, যাতে এই অপরচুনিটিটা অনেক সোজা হয়ে যায়। 50 জনের মধ্যে হয়তো 20 জন না বললো, 21তম একজন বললো না এটা তো ইন্টারেস্টিং আছে, দম আছে, তারপর ডিউ ডিলিজেন্সে ফেল করে গেল, তাহলেও 22 থেকে 50-এর মধ্যে যে ইনভেস্টর আছে তারা হয়তো আছে, কোথাও না কোথাও গিয়ে একটা লেগে গেল, বোঝা যায় না। এই অপরচুনিটি গুলো তৈরি করে দেওয়া আমার মনে হয় আমাদের প্রয়োজন, আমরা করছি সেটা। এবং আগের দিন কি একটা আমার ভিডিওতে, আমি আগে খুবই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম, আজকাল একদমই সময় হচ্ছে না। একদিকে আটাল ইনকিউবেশন সেন্টার তৈরি করা, তারপরে 3 মাসের বাচ্চা দুটো মিলিয়ে, আর আমি খুবই হ্যান্ডস অন ফাদার, তো আমি এটাও করতে আমার যেরকম ভীষণ ভালো লাগে। তো সেই করতে গিয়ে যেটা সাফার করে গেছে, আমার সোশ্যাল মিডিয়া যাওয়ার টাইম নেই। কিন্তু সেদিনকে আমার টিম আমাকে লিখে পাঠালো, একজন কোথাও কমেন্ট করেছে যে বা 500টা স্টার্ট আপ ইনকিউবেট করবে মাত্র 15 কোটি টাকা, হেসেই মরি এরম টাইপের। আর এই 15 কোটি টাকাটা স্টার্ট আপ গুলোকে ইনকিউবেট করার জন্য নয়, এই 15 কোটি টাকাটা ইনফ্রাস্ট্রাকচার, ইকোসিস্টেম, মেন্টরস, ইভেন্ট তৈরি করে অপরচুনিটি তৈরি করার জন্য। আচ্ছা, এইটার পরে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের এবং মানে রিলেটেড যা যা পাবলিক ফান্ডস আছে, এভরিথিং বিকামস ওপেন। আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এইটা হচ্ছে শুরু। আমাদের টার্গেট নেক্সট 5 বছরে 100 কোটি টাকার শুধু গভর্নমেন্টাল অ্যান্ড পাবলিক ফান্ডিং এক জায়গায় করা, একটাই ছাদের তলায়। আচ্ছা, বেঙ্গল ইনোভেশন হাব। কি কি ফান্ডিং হতে পারে? যারা ধর বায়োটেকনোলজি নিয়ে কাজ করছে, একটা ফান্ডিং আছে বাইর্যাক বলে, তারা কিন্তু ফান্ড করছে কোম্পানিদের 10 থেকে 50 লাখ টাকার মধ্যে, যারা বায়োটেকনোলজি ডিপ টেক নিয়ে কাজ করছে। আবার ধর এমন অনেক আছে, বাংলাতে আমরা একটা জিনিস শুনতে পাই যে বাবা মারা বলে কেন ব্যবসা করে কি হবে, স্টার্ট আপ করে কি হবে, সেফ কিছু করো, পয়সা কামাও। এরকম লোকের জন্য একটা অপরচুনিটি আছে। কি আছে? ডিএসটির একটা ফান্ডিং আছে, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, EIR, এন্টারপ্রেনিউর ইন রেসিডেন্স। আচ্ছা, এটার মানে কি, যে তুমি স্টার্ট আপ বানাচ্ছ, 6 মাসের জন্য মাসে মাসে 30,000 টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। ইউ আর লাইক অ্যান এমপ্লয়ি বিল্ডিং আ স্টার্ট আপ। বাবা মাকে বলো, মা চিন্তা করো না, আমি কিন্তু 30,000 টাকা মাসের শেষে কামাচ্ছি, হ্যাঁ, আমি কিন্তু অতটা আমাকে কষ্ট করতে হচ্ছে না, রাস্তায় থেকে আমাকে স্টার্ট আপটা তৈরি করতে হচ্ছে না। একটা সাপোর্ট ফান্ডিং আমরা কিন্তু ডিএসটি ফান্ডিং এর জন্য অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি। আচ্ছা, ডিএসটি দুটো ফান্ডিং, TBI সেটা হচ্ছে টেকনোলজি বিজনেস ইনকিউবেটর, আর EIR এন্টারপ্রেনিউর ইন রেসিডেন্স, এই দুটোর জন্য অ্যাপ্লাই করে দিয়েছি। তারপরে DPIIT, ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইনফরমেশন ট্রেড এন্ড টেকনোলজি, এইটার মাধ্যমেও কিন্তু আমরা যেটা চেষ্টা করছি, এটার একটা বড় ফান্ডিং আসবে। এই সব ফান্ডিং গুলো মিলিয়ে একটা কিটি তৈরি হবে। ওকে, এইগুলো সিড ফান্ড হিসেবে বা গ্রান্ট হিসেবে এই স্টার্টআপ গুলোর কাছে যেতে পারবে। এবার তুই প্রশ্ন করতে পারিস, তাহলে 100 কোটি টাকাটাই এটাই যে টার্গেট, দ্যাট ইজ দ্যাট অল? একদম নয়। দিস ইজ দ্য গ্রান্ট সাইড অফ ইট। উই আর নট ইভেন টকিং অ্যাবাউট দি equity, উই আর নট টকিং অ্যাবাউট দ্য ডেট। তার মানে কি হলো, আমি একটা এক্সাম্পল দিই। গুজরাটে একটা ইনকিউবেটর আছে, তার নাম হচ্ছে iHub। নাম শুনেছিস? iHub স্টার্টআপ, গুজরাটের একটা বড় ইনকিউবেটর। তারা স্টেট আর সেন্ট্রাল থেকে যদি 1 টাকার ফান্ডিং পায় তাদের স্টার্টআপসদেরকে বিনিয়োগ করার জন্য, তারা প্রাইভেট ইনভেস্টরদের থেকে, VCদের থেকে, মার্কেট থেকে 16 টাকা তোলে। আচ্ছা, 5 বছর পুরনো ইনকিউবেটর, 100 কোটি টাকা তুলেছে গভর্নমেন্টের থেকে, 1600 কোটি টাকা বিনিয়োগ করেছে স্টার্টআপদের। আমাদের টার্গেট, আমি বলছি বেঙ্গলে হয়তো এক্ষুনি আমরা এত বড় একটা গেম খেলতে পারবো না, আমাদের কারেন্ট যা সিচুয়েশন সেইখানে। আমার ধারণা, আমাকে জিজ্ঞেস করেছিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ী বাবু, উনি তো আসছেন আমাদের ইনকিউবেটরের লঞ্চে, উনার টিম আমাকে জিজ্ঞেস করছেন যে কিন্তু তোমার কি মনে হয়, আমরা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডিংটা শুরু করে দিলাম, এটা নীতি আয়োগ থেকে হলো, এরপরে তোমরা নিশ্চয়ই আরো ফান্ডিং গুলো পাবে। কত ফান্ডিং হচ্ছে? নীতি আয়োগ থেকে প্রায় 11 কোটি টাকা মতো ফান্ডিং, আর বাকি 4 কোটি টাকার যে ম্যাচিং ফান্ড বলে, ওইটা আমাদের তরফ থেকে। হ্যাঁ, সো ইটস আ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিটুইন টেকনো ইন্ডিয়া এন্ড নীতি আয়োগ। এক্স্যাক্টলি, সো এটা শুরু। এবার এখানে আরো এইসব ফান্ডিং গুলো ঢুকতে থাকে।
কিন্তু মেন কাজটা কিন্তু এই শুধু গভর্নমেন্ট ফান্ডিং থেকে কিছু সিড ফান্ড দেওয়ার নয় স্টার্টআপ। মেন হচ্ছে প্রত্যেক ডেমো ডে, যেটা 3 মাস 6 মাস একটা করে ডেমো ডে হবে, যেখানে আমরা এই ইনভেস্টরদেরকে ডেকে দেখাবো যে আমাদের কত ভালো স্টার্টআপগুলোকে তৈরি করতে পেরেছি। মেন ফান্ডিং কিন্তু আসবে ওখান থেকে। আচ্ছা, আজকে যে বড় কোম্পানিরা বেঙ্গলে বসে ভালো কাজ করছে, লাক্স কোজিও হতে পারে সে একদিকে, অন্যদিকে লক্ষ্মী টিও হতে পারে, একদিকে বন্ধন ব্যাংকও হতে পারে, অন্যদিকে সোনার বাংলা হতে পারে, রাইট? সো অল দ্য কাইন্ডস অফ কোম্পানিজ which have done very well, যেখানে ফাউন্ডার্স হ্যাভ মেড ক্যাপিটাল, দে হ্যাভ মেড, ওদের তো আর দরকার নেই, ওদের কি ইচ্ছে যে আমি আজকে ইয়াং লোকেদের সঙ্গে থাকবো, তাদের সাপোর্ট করবো। আমি যেই বিজনেসে কাজ করি সেই বিজনেসে আগামী দিনে কালকে কে কি তৈরি করবে তাদের উপর বেট ফেলি। 4টে বেট ফেললে হয়তো একটা সাকসেসফুল হলো, 3টে হলো না, যেটা সাকসেসফুল হবে ইটস এ হিউজ উইন। ওই equity funding is where the real game is. আচ্ছা, এবং সেই এটা আমি তোকে করছি যে আজকে ডিমিস্টিফাইং আটাল ইনকিউবেশন সেন্টার, মানুষ অতটা জানে না বা বোঝে না কি করা উচিত বা কিভাবে আমরা কাজটা করতে পারি। এটা একটা লম্বা চিন্তার মধ্যে দিয়ে কিন্তু আমরা আজকে এই জায়গাটা এসেছি যে বাংলায় যদি আমরা এই জিনিসটা করতে পারি তাহলে হয়তো আগামী দিনে 5 বছর বাদে আমাদের যখন এই ম্যান্ডেটটা শেষ হবে, অন্য হয়তো ম্যান্ডেট আসবে, অন্য ফান্ডিং আসবে, অনেক কিছু হবে, কিন্তু উই আর অন দ্য রাইট পাথ। যে ইন্ধনটা দেওয়া হলো যে এইটা যেন 5 বছর বাদে লোকজন না বলে রে বাংলায় তো কোনো স্টার্টআপ ইকোসিস্টেম নেই, একদম কোনো তো জায়গা নেই এমন যেখানে সারাদিন 24 ঘন্টা লোকের সাথে স্টার্টআপ নিয়ে কথা বলে, সেটা তো তৈরি করে দিল। ইএম বাইপাসের ওপরে অফবিট সিসিউতে থাকার জায়গা, খাওয়ার জায়গা, ক্যাফে, রেস্টুরেন্ট, কোওয়ার্কিং স্পেস, তার আশেপাশেই ল্যাবগুলো ওখানে আশেপাশে, মিডিয়া ল্যাবও আছে, তুই জানিস মিডিয়া ল্যাব, যেখানে আমাদের একটা ডলবি অ্যাটমস স্টুডিও, আমাদের পডকাস্ট স্টুডিও, আমাদের কন্টেন্ট ক্রিয়েশন ল্যাবস, রাইটার্স রুম, সবকিছু একই ভেন্যুতে। আমার এটাই পরের কোশ্চেন জিজ্ঞেস করার যে এখানে কি কি ধরনের স্টার্টআপরা ইনকিউবেট হতে পারে? দেখো, সব স্টার্টআপ ইনকিউবেট হতে পারে, আমি এরকম বলে লাভ নেই। আমাদের কিছু স্পেশালিটিস, আমাদের ক্যাটাগরি আমরা রেখেছি, 3টে ক্যাটাগরিতে আমরা ভাগ করে নিতে পারি আজকে আমাদের কনভারসেশনটা। এক হচ্ছে ইমার্জিং টেক অথবা টেকনোলজি রিলেটেড যা স্টার্টআপ হতে পারে, সেটা রিয়েল এস্টেট মানে প্রপ টেক হতে পারে, ফুড টেকনোলজি হতে পারে, ফুড প্রসেসিং হতে পারে, যেটা বাংলার খুব প্রয়োজন, ম্যানুফ্যাকচারিং, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং, 3D প্রিন্টিং, রোবোটিক্স, ড্রোন, এগুলো সব একটা ক্যাটাগরি। আচ্ছা, এআই কোম্পানিজ, আমরা 4টে NVIDIA RX 200 জিপিইউ কিন্তু অফবিটে লোককে অ্যাক্সেস দিতে পারি, যেটা কিন্তু আর কোনো ইনকিউবেটর এখানে বলতে, আর ইনকিউবেটর কেন, কোনো জায়গাতে গিয়ে এইরকম অ্যাক্সেস দিতে পারবে না। তুমি কালকে যদি এআই কোম্পানি তৈরি করতে চাও, তোমার নিজস্ব সভরেন জিপিইউ এই বিল্ডিং এর মধ্যেই রয়েছে, আর কি চাই। তো এই একটা বড় ক্যাটাগরি হয়ে গেল টেকনোলজি। এবার আমরা দেখছি যে আমাদের বাংলার লোকের অসুবিধা একটা কি, খুব বড় অসুবিধা, যে কিছুতেই আমরা করছি হয়তো কাজ, কিন্তু আমরা দেখাতে পারছি না। আমরা করছি 10, দেখাচ্ছি 1। আমরা কি করতে চাই এখন, যে মিডিয়া এন্ড এন্টারটেনমেন্ট হ্যাজ বিকাম আ বিগ পার্ট অফ সেলিং দি আইডিওলজি, সেলিং দি আইডিয়া, রাইট? আজকে রোহিত উইথ ওয়েস্ট বেঙ্গল কেন এত সাকসেসফুল? তুই যদি অ্যাক্টরই থেকে যেতিস আর তুই আগে যে কাজটা করছিস তো ভালোই করছিস, নো প্রবলেম, কিন্তু তোর একটা মাথায় আইডিয়া আসলো, এবং বিকজ অফ দ্য ফ্রি নেচার অফ দ্য ইন্টারনেট you were able to capitalize on that and build a brand where you were talking about positive things about Bengal, and that touched a lot of audiences, that touched a lot of raw nerves, যে না এই ছেলেটা যেটা বলছে নিশ্চয়ই ব্যাপারটা দম আছে। So in your own right you are also an entrepreneur, you are a solopreneur বলতে পারিস, এখন সোলো না, তোর টিম আছে আশেপাশে, so you have built a team, you are giving employment to other people, so you are an entrepreneur in your own right, and this is successful because of the fact that you use media and technology very well. আমরা এই জিনিসটা কিন্তু আমাদের স্টার্টআপদের মধ্যে থেকেও চাই। 500টা স্টার্টআপ মানে কিন্তু 500টা গল্প, 500টা পোটেনশিয়াল পডকাস্ট এপিসোড, 500টা টিভির রিয়ালিটি শোর এপিসোড, 500টা পার্সোনাল ব্র্যান্ডিং, মানে 500 into 10টা পার্সোনাল ব্র্যান্ডিং ভিডিও। সো এগুলো তো সব একটা বিজনেস। আমি চাইবো তোর মতো কোম্পানি, আমি চাইবো রোহিত উইথ ওয়েস্ট বেঙ্গলেরও একটা অফিস থাকুক ইনকিউবেটরের ভেতরে। কালকে তুই আমাকে যেরকম আজকে ইন্টারভিউ করছিস, কালকে আরো 10টা স্টার্টআপকে ওখানে ইন্টারভিউ কর, তাদের গল্পগুলো তোর চ্যানেলের মাধ্যমে আরো লোকজনের কাছে পৌঁছান। এটার জন্য পয়সা কিন্তু ইনকিউবেটর দেবে, স্টার্টআপকেও পুরো সবসময় পয়সাটা দিতে হবে না। দ্য ইনকিউবেটর অলসো উইল বি এবল টু প্রমোট দ্য ওয়ার্ক অফ দ্য স্টার্টআপস। সেটার জন্য আমরা ইনফ্যাক্ট একটা নতুন পডকাস্টও শুরু করছি, উইচ উইল বি শট অ্যাট দ্য পডকাস্ট স্টুডিও, এই বেঙ্গল ইনোভেশন হাবে যেটা হচ্ছে।
সেটার নাম হচ্ছে ইনোভেটার্স ওভার কফি। আচ্ছা সেই পডকাস্টটার 5-6টা এপিসোড উই আর গোইং টু ডু দিস উইথ আটাল ইনোভেশন মিশন। আচ্ছা বাংলা স্টার্টআপের গল্প আমি কিন্তু দূর দূরান্তে ছড়িয়ে দিতে চাই, একদম। তাই জন্য মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ভার্টিক্যালটা বিকামস ভেরি ইম্পর্টেন্ট। তৃতীয় ভার্টিক্যাল যেটা আমাদের থাকছে সেটা হচ্ছে সোশ্যাল বিজনেস। বেঙ্গল অ্যান্ড সোশ্যাল বিজনেস ওরা কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত। আমরা এনজিওর কথা বলছি না, শুধু আমরা বলছি না যারা পয়সা নিয়ে গ্রান্ট নিয়ে সোশ্যাল ওয়ার্ক করছে, আমি সোশ্যাল বিজনেস যে যার টার্গেটটা হচ্ছে ইম্প্যাক্ট করা। টার্গেট একমাত্র পয়সা বানানো নয়, ইম্প্যাক্ট করা, সোশ্যাল ইম্প্যাক্ট অন আ ম্যাসিভ স্কেল আমি করতে পারি। অ্যান্ড ফর একুইটি, ফর বিজনেস। সো এই ক্যাটাগরির কোম্পানিদেরকে আমরা ইনকিউবেট করবো। আচ্ছা, এবং যারাই কাজ করছো তোমরা, মানে তোমরা যদি এডটেকেও কাজ করতে পারো, মেডটেকেও কাজ করতে পারো, প্রপটেক, যে কোনো জিনিস এআই যা বানাচ্ছ তোমরা চেষ্টা করে দেখো, না অ্যাপ্লাই করে দেখো। যতক্ষণ না অ্যাপ্লিকেশন প্রসেসটার মধ্যে কিন্তু 40 থেকে 45 মিনিটের খাটনি আছে। এরকম নয় যে আমি আজকে টুক করে ইচ্ছে হলো 3টা লাইন লিখে দিলাম, এরকম না। এই অনেকে আমাকে লিখেছে, এই অ্যাপ্লিকেশন করতে গিয়ে কিন্তু আমি আমার স্টার্টআপের ব্যাপারে বা আমার এই এন্টারপ্রেনারশিপ জার্নির ব্যাপারে অনেক কিছু শিখতে পেরেছি। আর সেটা কিন্তু আমি চাইবো প্রত্যেকে করুক, কারণ আমরা অনেক সময় কি হয় না, আমরা তো নিজেদের একটা খোপচার মধ্যে ঢুকে যাই। আমি ভেবেছি এটা নিশ্চয়ই এরকমই হবে, একটা বায়াস, নিজের প্রতি একটা বায়াস, কারণ আমরা নিজেদের মনে করি খুব মহান, আমরা দারুণ করছি যেটাই করছি। অনেক সময় বুঝি না যে আমরা নিজেদেরকে প্রশ্ন করাটা মাঝে মাঝে ভুলে যাই একদম। এই নিজেদেরকে প্রশ্ন করতে সাহায্য করবে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম, এআইসি টেকনোর যে অ্যাপ্লিকেশন প্রসেসটা আছে। চেষ্টা করে দেখো না, এই কোহার্টে নাও, নেক্সট কোহার্টে হবে। যদি এই কোহার্টে নাও হয়, তাও বি আ পার্ট অফ দ্য কমিউনিটি। ইভেন্ট গুলোতে এসো। তুই আগের দিন আমাদের সফট লঞ্চ ইভেন্টে এসেছিস, কি এনার্জি, ইট ওয়াজ হিউজ। মানে সানডের দিন সকালবেলা 10টার সময় এরকম ভিড়, ওরকম ভিড়, সবাই এন্টারপ্রেনার হতে চায়। এরকম তুই একটা ইভেন্ট এসেছিস। আমার আজকে নয়, বিগত 7-8 বছর আমি জবের থেকে বেঙ্গলে এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করছি, আমাদের সব ইভেন্টে এরকম লোক। সব সময় ইয়াং এন্টারপ্রেনাররা এগিয়ে আসছে, কাজ করতে চায়, মানে জিলটা আছে, সবসময় ছিল, কিন্তু আউটলেটটা পাচ্ছে না। এখন আমি বলছি আউটলেটটা আমার উপর ডিপেন্ডেন্ট নয়। আমার কিন্তু অ্যাকচুয়ালি কোনো এআইসি টেকনোতে কাজ নেই, আমি শুধু মেন্টর করছি। আমার কাজ হচ্ছে টিমটা তৈরি করে দেওয়া। এবার এই টিমটার দিন নেই রাত নেই, ওদের কাজ হচ্ছে মেক সামথিং আউট অফ দিস স্টার্টআপস। মানে এক কথা আমরা বলতে পারি যে একটা ছাতার তলা সব পেয়ে যাবে স্টার্টআপসরা। মানে ফ্রম লিগাল, আইপি, আইডিয়েশন, তোমরা ইনকিউবেট করবে তাদেরকে, তারপরে অ্যাট লাস্ট গিয়ে সবার যেটা দরকার হয় ফান্ডিং, সে সবকিছু পাওয়ার চান্স রয়েছে যদি আপনাদের মধ্যে সেই জিনিসটা থাকে, আপনার আইডিয়াতে যদি দম থাকে। আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো যে প্রবাসী বাঙালিদের কি ফেরানোর কোনো চিন্তা ভাবনা করছো? তার আগে বলে দিই, তুই যেটা বলি যে আইডিয়াতে যদি দম থাকে, আমি আইল গো ইভেন ফার্দার। শুধু আইডিয়াতে দম থাকলে কিন্তু হবে না, এক্সিকিউশনে দম থাকতে হবে। ওকে, আইডিয়াস আর ডাইম আর ডাজেন্ট না। এখন তো এই এআই এর জগতে আমি একটা কিছু ফেললাম, তৈরি হয়ে গেল, কিন্তু এক্সিকিউট করে মানুষই, আমরা অনেক সময় ভুলে যাই যে কোম্পানি ইজ অলসো রান বাই পিপল ম্যানেজমেন্ট স্কিল। একটা মানুষ, একটা তোমার যারা এমপ্লয়ি, যারা তোমার সঙ্গে কাজ করছে প্রত্যেকদিন, তারা কিভাবে তোমায় দেখে, তুমি তাদেরকে কিভাবে চালনা করতে পারো, তোমার যে বিগ পিকচার ভিশন যেটা তুমি দেখতে পাচ্ছ, অন্যরা তো দেখতে পাচ্ছেন, তাদেরকে কি তুমি দেখাতে পারছো, তাদেরকে কি স্বপ্ন দেখাতে পারছো? এইটা না করলে কিন্তু একটা কোনো সাকসেসফুল গ্রোথ স্টোরি হবে না। সেটা ইনকিউবেটরের জন্য হোক বা স্টার্টআপ গুলোর জন্য হোক। একদম। আর তুই যেটা বললি যে মানে প্রবাসী বাঙালিদের জন্য একটা দারুণ পয়েন্ট তুলেছিস, যারা বাইরে গিয়ে বিগত 30-40-50 বছর ধরে এত ভালো ভালো কাজ করেছে, যেটা যে কাজ করেছে, যে পয়সাও কামিয়েছে তার সেই অনুযায়ী, কিন্তু তারা অনেক সময় বুঝতে পারে না যে কিভাবে কলকাতায় থেকে বা কলকাতার মানুষজনের জন্য তারা কিভাবে কাজ করতে পারবে। তাদের জন্য আমরা একটা ব্যাক টু বেঙ্গল বলে একটা প্রোগ্রাম শুরু করেছি। বেসিক্যালি অ্যাডপ্ট আ স্টার্টআপ। আচ্ছা, তুমি ওখানে বসে থাকো, অসুবিধা নেই, কিন্তু তোমার একটু সময় দিয়ে, কিছু ফান্ডস দিয়ে তুমি তাদেরকে সাহায্য করো। আমরা একটা প্রোগ্রাম তৈরি করছি এর মধ্যে, এবং এটা সব প্রবাসী বাঙালিদের মধ্যে কিভাবে আমরা নিয়ে যাচ্ছি। দুর্গাপুজোর যে কমিটিগুলো আছে, কারণ এখন প্রায় 50টা দেশে দুর্গাপুজো হয়, প্রত্যেকটা দুর্গাপুজোর সাথে বাঙালিরা যুক্ত আছে। আমাদেরই আরেকটা স্টার্টআপ আছে সিসিইউ অ্যাপ বলে, যেটা এখনো সফট লঞ্চের পরিস্থিতিতে আছে, বাট তার কাজ হচ্ছে দুর্গাপুজোগুলোকে ডিজিটাইজ করা। সেই স্টার্টআপটার মাধ্যমে আমরা কিন্তু প্রচুর দুর্গাপুজো কমিটিগুলোর কাছে পৌঁছে যাচ্ছি। আর এই কমিটির যারা জেনারেল সেক্রেটারি, ট্রেজারার, প্রেসিডেন্ট ইত্যাদি, এবং ওই যে কমিউনিটিটা আছে, ওদের মধ্যে থেকে যে বাংলার প্রতি টান, বাংলার প্রতি ভালোবাসা, বাংলার প্রতি আবেগ, সেটাকে কিন্তু ফিরিয়ে আনছি টুয়ার্ডস দ্য স্টার্টআপস।
আচ্ছা, ম্যাচ মেকিং আরে বাহ, করছি ওইখানে। ব্রিজ বিল্ড করছো, আরে তো সেইটা দেখা যাক এটা কিরকম করে স্কেল করে। একটা জিনিস আমরা যেটা সবসময় বুঝি না, ইটস নট জাস্ট অ্যাবাউট হেল্পিং দেম গেট ফান্ডিং, হুম, ওপেনিং আপ মার্কেটস। কালকে একটা প্রোডাক্ট তৈরি হলো তো বেঙ্গলে, হুম, কিন্তু বেশিরভাগ সময় কি হয়, বেঙ্গলে অত বড় মার্কেট নেই, বিক্রি করতে গেলে আইদার ন্যাশনাল যেতে হবে অথবা হুম। ইন্টারন্যাশনাল যেতে হবে। একদম। ইন্টারন্যাশনাল মার্কেট ওপেন আপ করা ইজ ভেরি ডিফিকাল্ট। হুম, আ গুড স্ট্র্যাটেজিক ইনভেস্টর ওপেন্স আপ গ্রেট মার্কেটস। হুম, কালকে যদি ইউএসএ তে এরকম 10জন স্ট্র্যাটেজিক ইনভেস্টর এসে 10টা করে 5টা করে কোম্পানি তুলে নেয়, 50টা কোম্পানির মার্কেট এন্ট্রি হয়ে গেল ইউএসএ তে। প্রোডাক্ট তৈরি হচ্ছে বাংলায়, প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে ইউএসএ। ইউএসএ তে। আরেকটা জিনিস বলি, মজার গল্প, হুম, এপ্যাক, এশিয়া প্যাসিফিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চায়না, রাশিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এই সব মার্কেটগুলো ওপেন করার জন্য এপ্যাক ইনোভেশন হাব তৈরি হচ্ছে অফবিটে। Wow. দুজন ডিকি, একজন একজন ব্রিটিশ যে সারা জীবন অস্ট্রেলিয়ায় কাটিয়েছে, হি ইজ মুভিং টু কলকাতা ফর 6 months a year. He will be directly working with startups at the hub, Mhm. helping them open markets in APAC. Wonderful. পূজা আমার ছোটবেলার বন্ধু, Mhm. who is the head of the Indo-Australian Youth Dialogue, এবং she knows every single incubator in Australia and New Zealand. She is opening up markets purely for Australia and New Zealand and creating global programs with universities in APAC. এরা এখানে বসে থাকবে বছরে 6 মাস করে, তারা এসে তাদের সময় দিয়ে, তাদের নিজেদের এনার্জি দিয়ে Mhm. এই কোম্পানিগুলোর জন্য মার্কেট কিন্তু খুলে দেবে। আমি এটাকে কি করে এর থেকে শর্টে বলবো, আরে বাবা। এটা বলা সম্ভব নয়। এবং এই পুরো ব্যাপারটা ক্রমশ প্রকাশ্য। হ্যাঁ। এটা আমি আরো 1000টা জিনিস বলতে পারি, হ্যাঁ। কিন্তু এটা একটা স্টার্টআপের জন্য বোঝা। আমি তো এখন খুব সাবলীলভাবে বলে দিলাম, হ্যাঁ। স্টার্টআপের জন্য বোঝার জন্য তাকে সময় দিতে হবে। সময় দিতে হবে। আমি অবভিয়াসলি যদি 50 জন এখানে আসে, তার মধ্যে আমি কাদের উপরে আমার সময় আর এনার্জি দেবো, আমি মানে আমাদের টিম, হুম, যাদের মধ্যে দেখবো যে সেই খিদেটা আছে, হুম, একদম পেটে সেই আগুনটা আছে, না আমি তো ওটা বার করে নিয়ে আসবো। একদম। 10টা ইভেন্ট অর্গানাইজ করলে 11টা ইভেন্টও করে নিচ্ছে, ও নিজে একটা ইভেন্ট কোথা দিয়ে নিয়ে চলে আসছে, সেখান থেকে একটা স্টার্টআপ মিট করে নিচ্ছে, 10টা জায়গায় গিয়ে পিচ করছে। এরকম লোকদের উপর আমরা বেট করবো, হুম, যাতে কালকে এরাই কিন্তু ইকোসিস্টেমটাকে বড় করবে। একদম। It's not going to be Meghdut who is pulling the ecosystem up. It is going to be every single success story that pulls the system up. এখন অবধি কিন্তু বেঙ্গল থেকে একটাও ইউনিকর্ন, বেঙ্গলে রেজিস্টার্ড কোনো ইউনিকর্ন কিন্তু নেই। আমি As a এটাই startup. কোয়েশ্চেন ছিল একটা, যে আমরা কি আপকামিং ডেজ এর মধ্যে কোনো ইউনিকর্ন দেখতে পাবো? আমরা ইউনিকর্ন কখন দেখতে পাবো, এটা একটা প্রশ্ন। দেখতে পাবো যখন ইকোসিস্টেমটা ম্যাচিওর। একটা ইউনিকর্ন তৈরির পিছনে কিন্তু প্রচুর লোকের হাত লাগে, নট জাস্ট দ্য স্টার্টআপ ফাউন্ডার। প্রত্যেকটা সিরিজ যে ওর ফান্ডিং হবে, ওই প্রত্যেকটা ফান্ডিং রাউন্ডে আগের ফান্ডারকে এক্সিট দেওয়ার মতো বড় ফান্ডার কিন্তু পরের রাউন্ডে আসতে হবে, নাহলে কোম্পানিটা বড় হবে কি? বড় হবে। তো তার মানে যদি বেঙ্গলের ট্রেডিশনাল বিজনেসগুলো, যাদের কাছে আজকে পয়সা আছে, তারা যদি স্টার্টআপসদের ওপরে বেট না করে, তাহলে কোনোদিন ইউনিকর্ন হবে না। একদম। একটা হতে পারে সেটা। 2 নম্বর অপরচুনিটি হতে পারে যদি আমার এই ভিসি বেটটা প্লে করে, যে 20-30টা ভিসি সবসময় অফবিটে ঘোরাঘুরি করছে। এটা করার জন্য আমি আজকেই করতে পারবো, এটা করার জন্য কিন্তু আমাকে প্রুভ করতে হবে রেজাল্ট। 50-100টা কোম্পানি সবসময় অফবিটে থাকতে হবে, যারা কিন্তু এআইসি কে, মানে এআইসির নাম রোশন করতে পারে না ন্যাশনাল ল্যান্ডস্কেপ। তাহলেই মানে এটা ওই খানিকটা ওই মধু আর মাছির মতো। একদম। মাছিগুলো হচ্ছে ভিসি, হ্যাঁ। তারা তো পয়সা কামাবে, ওরা পয়সা দেবে এখন, কিন্তু ওর থেকে বেশি পয়সা কামাবে, নাহলে কেন আসবে? হ্যাঁ। তো ওই মাছিগুলোকে আনার জন্য মধুটা তৈরি করতে হয়। সেটা হবে কখন? যখন এই কোম্পানিগুলোর মধ্যে দম হবে, কোম্পানিগুলো দারুণ দারুণ নিজেদের ব্র্যান্ড তৈরি করতে পারবে, তাদের ইনস্টাগ্রাম পেজগুলোর ফলোয়িং বাড়বে, তাদের কথা বাইরের লোকে জানতে পারবে, তাদের রেভিনিউ বাড়ছে, মার্কেট বাড়ছে, ইকোসিস্টেম বাড়বে, বিসি গুলো আসবে, সেটার থেকে কিন্তু এই কোম্পানিগুলো অ্যাটলিস্ট ইউনিকর্ন স্ট্যাটাস না হলেও 100-200 কোটি টাকার ফান্ডিং তো দেখবো, সোনিকর্ন তো হতেই হবে, হতেই হবে। 5 বছরে না হলে 8 বছরে হবে, 10 বছরে হবে, কিন্তু সেটা যতটাই সময় লাগুক না কেন, আমি আছি এই ইকোসিস্টেমের পিছন থেকে সাপোর্ট দেওয়ার জন্য। সামনে কাজটা সুপার, আমি শাহরুখ খান, সালমান খান, আমির খান সামনের থেকে তৈরি হোক, অসুবিধা নেই, আমি পিছন থেকে একটু প্রডিউসারের রোলটা প্লে করি, কাউকে দেখতে হবে না, শুধু লোকজনকে একটু ঠেলি। না সিরিয়াসলি, মানে তোমার মতো চিন্তা ভাবনা যদি আরো 5-10টা লোকেদের হয় এবং
অবভিয়াসলি তোমার টেকনো ইন্ডিয়া গ্রুপ এত বড় একটা ইনস্টিটিউশন, বলতে পারি এত ক্যাম্পাসেস, এত ইউনিভার্সিটি, তারপরে কলেজেস রয়েছে, তুমি তো ওটাতেই স্যাটিসফাইড হয়ে বসে থাকতে পারতে, কি দরকার তোমার বেঙ্গলের ইউথের জন্য এত কিছু করা। বাট এই চিন্তা ভাবনা আছে বলেই আজকে আটাল ইনকিউবেশন সেন্টারের মতন এরকম সেন্টার এসছে। অ্যান্ড আমরা সবাই দেখতাম টি হাব হায়দ্রাবাদে রয়েছে, আই হাব যেমন তুমি বললে গুজরাটে রয়েছে, এইরকম ভাবেই তারা এগিয়ে যাচ্ছিল, আমরা শুধু দেখতাম। আর আমরাও বলতে পারবো যে আমাদের কাছে আটাল ইনকিউবেশন সেন্টার রয়েছে। আচ্ছা, এটার নাম কি রাখছো তুমি, বেঙ্গল ইনোভেশন হাব? বেঙ্গল ইনোভেশন হাব বিল্ডিংটার নাম। আচ্ছা, বিল্ডিংটার নাম পুরো, মানে আমরা এক কথায় বলতে পারবো বেঙ্গল ইনোভেশন হাব আমাদের কাছেও বেঙ্গল ইনোভেশন হাব রয়েছে। একদম। আর আটাল ইনকিউবেশন সেন্টারটার নাম তো এআইসি টেকনো। এআইসি টেকনো, এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডটা। পুরো নামটা একটু লম্বা, আটাল ইনকিউবেশন সেন্টার টেকনো ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন কাউন্সিল। হ্যাঁ, ইটস এ লং নেম, বাট এআইসি টেকনো শর্টে বলা। বাট দ্য বিল্ডিং নাও ইজ গোনা বি বেঙ্গল ইনোভেশন হাব। এবার সেখানে এআইসির সাথেও বললাম আর যেই ফান্ড গুলো বা আমাদের যে স্কিম গুলো আমরা নিয়ে আসতে পারবো, সেটা করে আগামী দিনে আশা করি আমি বলতে পারি স্টার্টারদের জন্য একটা ছাতার তলায় সবকিছু অ্যাভেলেবেল পাওয়া যেতে পারবে। আমার এখন মনে আছে যে কয়েক বছর আগে আমি ব্যাঙ্গালোরে একটা ইভেন্টে গেছিলাম, ওখানকার কোন একটা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আর সামথিং কেউ একজন এসেছিল, বড় একজন আইএস অফিসার। উনি গর্ব করে বলছিলেন যে আমাদের ব্যাঙ্গালোর থেকে, কর্ণাটকা থেকে, শুধুমাত্র ব্যাঙ্গালোর থেকে 70-র ওপরে ইউনিকর্ন আর 50-র ওপর 200-এর ওপরে সোনিকর্ন রয়েছে। আমি শুধু ভাবছি এইরকম কবে আমরা বলতে পারবো, এইরকম কবে ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে আমরা গর্ব করে ব্যাঙ্গালোরের লোকেদের নিয়ে এসে বলবো যে আমাদের কাছে এটা রয়েছে, এত রয়েছে। তুই যদি এটা দেখিস দ্য কম্প্যারিজন, যে আমাদের কিন্তু ডিপিআইআইটি রেজিস্টার্ড স্টার্টআপ বেঙ্গল থেকে মাত্র 7,000-এর কাছাকাছি অল টাইম নাম্বারস বলছি। আচ্ছা, আমাদের অনেকে বন্ধ হয়ে গেছে এখন। আচ্ছা, সেই সেম নাম্বারটা ইজ মোর দ্যান 10 টাইমস ইন কর্ণাটক। আমাদের ইনোভেশন ইন্ডেক্স যেটা ভারতবর্ষে তৈরি হয়, সেখানে তো বাংলার মানে ওয়েস্ট বেঙ্গলের পাশে এনে লেখা থাকতো এতদিন। এখন আমরা গিয়ে সে স্টার্টআপ পলিসি গুলো তৈরি করছি যাতে আগামী দিনে এটা না হয় যে আমরা সেন্ট্রাল যে স্কিম গুলো সেগুলোকে অ্যাক্সেস করতে পারি, সেগুলো মানে বেঙ্গলের স্টার্টআপদের জন্য একটা পাশে দাঁড়াতে পারি। তো এইটা যে আজকে আমরা কথা হয়ে গেল এই কাজ শেষ, এটা কিন্তু একদমই না, মানে হিতে বিপরীত। অ্যাকচুয়ালি কাজ সবে শুরু। যেটা বলছিলে এটার জন্য 8 বছর 10 বছর তোমরা ভেবে রয়েছি, ডকুমেন্টেশন হয়েছে 4 বছর, আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি 4 বছর আগে, কিন্তু ফান্ড পাইনি, বসে রয়েছি। আচ্ছা, নীতি আয়োগের যিনি আপনি বললেন অশোক লাহিড়ী স্যার, বাঙালিরা এত বড় বড় জায়গায় রয়েছে, ওনার সাথে ওনার ব্যাপারে একটু বলুন, মানে যদি কিছু বলো ওনার ব্যাপারে দুটো ওয়ার্ড, মানে কি, মানে উনি আমার তো খুবই ভালো লেগেছিল ভদ্রলোককে। উনি অবভিয়াসলি ইজ অ্যান ইকোনমিস্ট, ডক্টর অশোক লাহিড়ী, ইকোনমিস্ট পার এক্সেলেন্স, এবং উনি মনিটারি ফান্ডের সাথে ছিলেন, উনি বন্ধন ব্যাংকেরও চেয়ারম্যান ছিলেন। কিন্তু আরেকটা যেটা খুব ভালো লাগলো আমার ওনার ব্যাপারে, ওনার সাথে আমাদের প্রথম মিটিং হয় ওনার অফিসে দিল্লিতে। উনি ওনার অফিসে ডাকলেন আমাদেরকে, পুরো টিম, আমি একা নয়, পুরো টিম, ইয়াং টিম যারা, আমাদের কমিউনিটি ম্যানেজার, আমাদের কমপ্লায়েন্স ম্যানেজার, আমাদের টেকের মেন্টর, সবাই আমরা একসাথে গিয়েছিলাম। আমি একা ঢুকেছিলাম, তোমার টিম কোথায়, নিয়ে এসো, তাদেরকে নিয়ে বসালো। একটা নোটপ্যাড বার করে প্রত্যেকটা জিনিস নিয়ে, যে ইনভেস্টমেন্ট, ফান্ডিং, ভিসি, প্রত্যেকটা ডিটেলে গিয়ে 1.5 ঘন্টা ধরে উনি আমাদের গ্রিলিং করলেন উইথ এ স্মাইল অন হিজ ফেস অ্যান্ড নট ইন অ্যান ইন্টিমিডিয়েটিং ওয়ে। অনেক সময় আমরা যেরকম, উনি তো একটা ইউনিয়ন মিনিস্টার লেভেলের একজন ভদ্রলোক, অনেক সময় গেলে একটা তাচ্ছিল্য করা একটা অভ্যেস আছে। আমরা কিন্তু বাংলায় অনেক সময় দেখেছি, একটা কোনো মিনিস্টারের কাছে গেলাম বা কোনো একজন সিনিয়র কোনো অফিসারের কাছে গেলাম, তারা হয়তো আমাদের নয়, বাট যারা ইয়াং লোকজন আসে তাদেরকে একটা তাচ্ছিল্য করা, একটা যে না ও কিছু জানে না, আমি করবো, বা 2 মিনিট কথা বললাম ছেড়ে দিলাম, ওরকম কিন্তু উনি বসে 1.5 ঘন্টা আমাদের সাথে সময় কাটালেন, প্রত্যেকটা জিনিস বুঝলেন, এবং এই মিটিংটা শেষে একটাই কথা বললেন, বিদ্যুৎ, তুমি বাংলার ছেলে, আই এম প্রাউড অফ দ্য ওয়ার্ক ইউ আর ডুইং, আর তুমি যখন এইটার লঞ্চটা করবে, আজকেই তুমি আমার যাওয়ার আগে অফিসকে বলে যাও, তোমার লঞ্চের ডেটে কিন্তু আমি থাকবো, বেঙ্গলে এসে বেঙ্গলের প্রথম নীতি আয়োগের আটাল ইনকিউবেশন সেন্টার কিন্তু আমি লঞ্চ করে দিই। ওয়ান্ডারফুল। তাই জন্য 26 তারিখ 26th of July, we are fortunate that he is going to be here coming for a visit of the incubation center. আমরা প্রায় 42 দিনে একটা 10,000 স্কোয়ার ফিটের সেন্টার উইথ ফ্যাসিলিটিস তৈরি করে ফেলেছি। ওনাকে দেখাবো, পুরো টিম আসছে, এবং তারপরে আমাদের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির কনভোকেশনে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হবে প্রায় 5,000 ছাত্রছাত্রীর সামনে, যে বেঙ্গলের আটাল ইনকিউবেশন সেন্টার। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। 26 তারিখ দেখতে ভুলবেন না, আমিও থাকবো সেখানে, সেই ইভেন্টটা কভার করব এবং দেখবো যে কি কি হচ্ছে। আমি তো প্রচন্ড এক্সাইটেড বস, কারণ পশ্চিমবঙ্গের ফার্স্ট আটাল ইনকিউবেশন সেন্টার, অ্যান্ড নট অনলি আটাল ইনকিউবেশন সেন্টার, এইরকম ভিশনারির
ইনকিউবেশন সেন্টার, যেখানে এইরকম অ্যাডভাইজারি বোর্ডে এইরকম ভিশনারিজরা রয়েছেন, নোডাল ইয়েতে রয়েছেন, এবং আরো কত কিছু যে দাদা বললেন সেগুলো সবকিছু আপনারা কিন্তু দেখতে পারবেন, এবং স্টার্টআপসরা মজা তুলতে পারবেন, স্টার্টআপসরা লাভ তুলতে পারবেন সেখান থেকে। সো থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদেরকে ইনভাইট করার জন্য, এত কিছু জানানোর জন্য, এবং এরকম ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আরো থ্যাংক ইউ। সো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন, অ্যান্ড কমেন্ট করুন যে আপনারা কি ভাবছেন এই ইনিশিয়েটিভটির বিষয়, এবং আর কিভাবে স্টার্টআপসরা গ্রো করতে পারবে, স্টার্টআপ ইকোসিস্টেম আমাদের পশ্চিমবঙ্গের গ্রো করতে পারবে। অবভিয়াসলি ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে, হাইলাইট করে দিচ্ছি আবার লিঙ্কগুলো, আপনি গিয়ে অ্যাপ্লাই করুন। এবং তার সাথে সাথে যদি আপনার স্টার্টআপ আইডিয়াতে দম থাকে, যেমনটা দাদা বললেন এক্সিকিউশনে দম থাকে, আপনারা কিন্তু পার্ট হতে পারেন আটাল ইনকিউবেশন সেন্টার। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।